বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা পুরো দেশের গতিপথই চিরদিনের জন্য বদলে দিয়েছে। আজকের আলোচনা তেমনই এক মোড় ঘোরানো ঘটনা নিয়ে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। দিনটা ছিল ১৯৮১ সালের ৩০শে মে। একজন মানুষ যিনি একাধারে ছিলেন একজন যুদ্ধজয়ী বীর, দেশের রাষ্ট্রপতি, আবার কারোর কাছে একজন পিতা, তাকেই গভীর রাতে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু একটা হত্যাকাণ্ড নয়, এই একটা ঘটনা পুরো বাংলাদেশকে ঠেলে দিয়েছিল এক গভীর শোক আর অনিশ্চয়তার দিকে। তো প্রশ্নগুলো তো থেকেই যায়, তাই না? কারা ছিল এই ভয়াবহ ষড়যন্ত্রের পেছনে? কি এমন হয়েছিল যে দেশের রাষ্ট্রপতিকে হত্যার মতো একটা চরম সিদ্ধান্ত নিতে হলো? চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করি। ঘটনার একেবারে কেন্দ্রে যাওয়ার আগে চলুন খুব সংক্ষেপে একবার দেখিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে কে ছিলেন, কিভাবে তিনি যুদ্ধক্ষেত্র থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। দেখুন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি তো হয়ে উঠলেন একজন জাতীয় বীর। এরপর এলো ৭৫-এর সে টালমাটাল সময়টা। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন খুবই নাজুক। ঠিক সেই সময়ে তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং ৭৭ সালে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। তার সময়ে দেশ কয়েক বছরের জন্য একটা স্থিতিশীল অবস্থায় ফেরে, মুক্তবাজার অর্থনীতিরও সূচনা হয়। কিন্তু সেই যাত্রাটা হঠাৎ করেই থেমে যায়। আর এই থেমে যাওয়ার পিছনের গল্পটাই শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে। চলুন এবার সেই ষড়যন্ত্রের একেবারে মূল জায়গায় যাওয়া যাক, যেখানে ক্ষোভের শেকড়টা ধীরে ধীরে বড় হচ্ছিল। যে কোনো বড় ঘটনার পেছনেই থাকে কিছু চরিত্র। এই গল্পের মূল চরিত্র দুজনই জেনারেল। একদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন ভীষণ ডিসিপ্লিনড আর ঠান্ডা মাথার মানুষ, আর অন্যদিকে জেনারেল আবুল মঞ্জুর, ঠিক তার উল্টো, বেশ বদমেজাজি আর প্রচণ্ড উচ্চাভিলাষী। ঢাকা থেকে তাকে চট্টগ্রামে বদলি করা হয়েছিল, আর এটাকে তিনি দেখেছিলেন একটা অপমান হিসেবে। তার মনে হয়েছিল তাকে যেন নির্বাসনে পাঠানো হয়েছে। এই ব্যক্তিগত আর পেশাগত দ্বন্দ্বই কিন্তু ষড়যন্ত্রের আগুনে ঘি ঢেলেছিল। তবে মঞ্জুর এই ষড়যন্ত্রে একা ছিলেন না। চট্টগ্রামে জিওসি হিসেবে তার চারপাশে অনুগত অফিসারদের একটা নিজস্ব সার্কেল বা বলয় ছিল। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লেফট কর্নেল মতিউর রহমান, যে কিনা জিয়াকে একদমই পছন্দ করত না। সাথে ছিল মঞ্জুলের ভাগ্নে লেফট কর্নেল মাহবুব, লেফট কর্নেল দেলোয়ার, আর জুনিয়র অফিসারদের মধ্যে সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানোর কাজটা করত মেজর খালেদ। আর সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? এই হত্যাকাণ্ড কিন্তু হুট করে হয়নি। এর আগেও চট্টগ্রামে জিয়াকে মেরে ফেলার জন্য অন্তত তিনবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। এ থেকেই বোঝা যায় ষড়যন্ত্রকারীরা কতটা মরিয়া হয়ে একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। আর সেই সুযোগটা তারা পেয়েও গেল। কিভাবে? জিয়ার চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে। আসলে তিনি ওখানে গিয়েছিলেন স্থানীয় বিএনপির দুটো গ্রুপের মধ্যে ঝামেলা মেটাতে, কিন্তু শেষ মুহূর্তে নেওয়াই সিদ্ধান্তটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াল। আসলে দেখুন, বেশ কয়েকটা ঘটনা তখন একসাথে ঘটেছিল, যা পরিস্থিতিকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেয়। একদিকে জিয়ার হঠাৎ চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্ত, ঠিক তখনই আবার জেনারেল মঞ্জুরের বদলির একটা গোপন অর্ডার ফাঁস হয়ে যায়। এতে ক্ষমতা হারানোর ভয়ে মঞ্জুর আরও বেপরোয়া হয়ে ওঠে। আর সবচেয়ে বড় ভুলটা হয়তো ছিল নিজের গোয়েন্দা প্রধানের সাবধান করা সত্ত্বেও জিয়া সেই রাতে চট্টগ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সব মিলিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের প্ল্যান কার্যকর করার জন্য মরিয়া হয়ে ওঠে। আর এরপরই আসে সেই ভয়াল রাত। চলুন দেখি, গভীর রাতে, ঝড়ের মধ্যে, সার্কিট হাউসে সেদিন ঠিক কী ঘটেছিল। সময়টা খেয়াল করুন, রাত ২:৩০। ঘাতক দলটা কালুরঘাটে জড়ো হল। ঠিক ১ ঘণ্টা পর ৩:৩০টার দিকে তারা হামলা শুরু করে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর ঝড়। এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়েই তারা রকেট লঞ্চার দিয়ে সার্কিট হাউসে আক্রমণ করে। পাহারায় থাকা রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রতিরোধ ভেঙে পড়ে। গুলির শব্দ আর চিৎকারের মধ্যে মাত্র ১৫ মিনিটেই হামলাকারীরা রাষ্ট্রপতির ঘরের দরজার সামনে পৌঁছে যায়। এত গোলমাল আর দরজায় লাথির শব্দে রাষ্ট্রপতি জিয়ার ঘুম ভেঙে যায়। তিনি হতবম্ব হয়ে দরজাটা খোলেন, আর সামনে দাঁড়ানো সশস্ত্র ঘাতকদের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় শুধু একটাই প্রশ্ন করেন, তোমরা কি চাও? এটাই ছিল তার জীবনের শেষ কথা। তার প্রশ্নের কোনো জবাব আসেনি,
লেফট কর্নেল মতিউর রহমান এক মুহূর্ত দেরি না করে তার হাতের সাবমেশিন গান থেকে এক ঝাঁক গুলি চালিয়ে দেন। রাষ্ট্রপতির মুখ আর শরীর বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাত্র ২০ মিনিটের একটা নির্মম অভিযানে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম হল। রাষ্ট্রপতিকে তো হত্যা করা হলো। ষড়যন্ত্রকারীরা ভাবল, ব্যাস, কাজ শেষ, এবার ক্ষমতা তাদের। কিন্তু তাদের সেই হিসাবটা যে কতটা ভুল ছিল তা তারা টের পেতে শুরু করল ভোরের আলো ফোটার সাথে সাথে। অভ্যুত্থানটা কেন ব্যর্থ হলো সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। একদিকে দেখুন মঞ্জুর চট্টগ্রামে বসে বিপ্লবী কাউন্সিল বানানোর মতো অবাস্তব দাবি করছেন, আর অন্যদিকে ঢাকা থেকে সেনাপ্রধান জেনারেল এরশাদের বার্তা ছিল একদম সোজাসাপটা, কোনো কথা হবে না, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। সেনাবাহিনীর অন্য কোনো ডিভিশন যখন তাদের সমর্থন দিল না, ষড়যন্ত্রকারীরা তখন পুরোপুরি একা আর কোণঠাসা হয়ে পড়ল। এরপর যা ঘটার ঠিক তাই হল। তাদের পতন ছিল শুধুই সময়ের ব্যাপার। চট্টগ্রামের বাইরে থেকে কোনো সমর্থনই তারা পেল না। ভারতে পালানোর চেষ্টা করার সময় মূল পরিকল্পনাকারী মতিউর আর মাহবুব এক বন্দুকযুদ্ধে মারা যায়। আর জেনারেল মঞ্জুর পুলিশের হাতে ধরা পড়লেও ক্যান্টনমেন্টে তাকে উত্তেজিত সৈন্যদের হাতে তুলে দেওয়ার পরপরই হত্যা করা হয়। এভাবেই একটা রক্তাক্ত ষড়যন্ত্রের শেষ হয়। তো ষড়যন্ত্রের শেষ হল, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি তো ছিলই, আর তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগাসি সেটা বেশ জটিল এবং একই সাথে প্রশংসিত ও বিতর্কিত। এই দুটো চিত্র দুটো সম্পূর্ণ ভিন্ন পরিণতির গল্প বলে। একদিকে দেখুন রাষ্ট্রপতি জিয়ার মরদেহ, যা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে। তার জানাজায় ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিল, যা থেকে তার জনপ্রিয়তাটা স্পষ্ট বোঝা যায়। আর অন্যদিকে যারা তাকে হত্যা করেছিল সেই মঞ্জুর আর তার সহযোগীদের মরদেহ নেওয়ার মতো কেউ ছিল না। তাদের শেষ পর্যন্ত পরিচয়হীন কবরেই দাফন করা হয়। জিয়ার শাসনকালকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দুটো দিকই সামনে আসে। একদিকে মানুষ তাকে প্রশংসা করে তার ব্যক্তিগত সততার জন্য, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা আর বহুদলীয় গণতন্ত্র চালু করার জন্য। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। তার সময়ই অভ্যুত্থানের অভিযোগে শত শত সামরিক সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বিশেষ করে কর্নেল তাহেরের ফাঁসি, যিনি একসময় জিয়াকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধাকেই এক বিতর্কিত বিচারে ফাঁসি দেওয়া হয়, যা তার শাসনামলের সবচেয়ে সমালোচিত একটা দিক। সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা ভাবুন তো একবার, ১৯৮১ সালের ৩০শে মের ওই রাতটা যদি না আসত, ওই ঘটনাটা যদি না ঘটত, তাহলে আজকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা ঠিক কেমন হতে পারত? এই হত্যাকাণ্ডের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবার অনেক অবকাশ হয়ে গেছে।